গুপ্তচর হতে গিয়ে বেড়া টপকে সীমানা পার হয়ে সবজি বেচেছেন, টিকা দেবার নাম করে ডিএনএ সংগ্রহ করেছেন, মাটির সুড়ঙ্গে অফিস খুলে বসেছেন, এমনকি পাগল হওয়ারও অভিনয় করেছেন। এমন অনেক রকম গুপ্তচরদের কথাই আমরা জানি। কিন্তু শত্রু দেশে গিয়ে গুপ্তচর ওদের সেনাবাহিনীতে যোগ দিয়েছেন, এমনকি মেজর পদ অবধি গিয়েছেন, এমন উদাহরণ বোধহয় পৃথিবীতে সম্ভবত একটাই। ভারতের গোয়েন্দা সংস্থার সেই দুঃসাহসিক আন্ডার কভার এজেন্ট রবীন্দ্র কৌশিকের জীবনটি তাই দুর্দান্ত রোমাঞ্চ ও বিবর্ণ ট্র্যাজেডিতে ঠাসা। আজকের কাহিনীটি তাকে নিয়েই। তো কী ছিল তার জীবন কাহিনী, তা জানতে হলে স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার এই নিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনাদের সাথে আমি অনামিকা। তো চলুন শুনতে থাকুন। 1952 সালের 11ই এপ্রিল রাজস্থানের শ্রী গঙ্গানগরে জন্মেছিলেন রবীন্দ্র কৌশিক। কৈশোরে পা দিয়েই তিনি প্রেমে পড়েছিলেন অভিনয়ের। আর তখন থেকেই মঞ্চে কখনো চন্দ্রশেখর আজাদ, কখনো ভগৎ সিংহের মতো চরিত্রে অভিনয় করে তাক লাগাতেন সবাইকে। 1965 থেকে 71-এর উত্তাল সময়ে যার কৈশোর কেটেছে নিজ দেশের সাথে প্রতিবেশী দেশ পাকিস্তানের দ্বৈরথ দেখে, তার মধ্যে জাতীয়তাবাদী ভাবাবেগের সঞ্চার হওয়াটা বিস্ময়কর কিছু নয়। অভিনয় প্রতিভার সাথে সাথে সুদর্শন হওয়ায় সবাই তাকে তুলনা করত কিংবদন্তি অভিনেতা প্রয়াত বিনোদ খান্নার সাথে। রবীন্দ্র কৌশিকের জীবনে সবচেয়ে বড় মোড় আসে এরপর, যখন তার বয়স মাত্র 19। উত্তরপ্রদেশের লখনৌতে সেবার চলছিল জাতীয় নাট্যোৎসব, আর সেখানে প্রাদেশিক প্রতিনিধি হিসাবে অংশ নিয়েছিলেন রবীন্দ্র কৌশিক। চীনের গুপ্তচর হবার প্রস্তাব ফিরিয়ে দেওয়া এক ভারতীয় সেনার চরিত্রে একক অভিনয়ের মাধ্যমে তিনি মন জয় করেছিলেন সকলের। কিন্তু কে জানত, দর্শক সারিতে বসা কজোড়া মুগ্ধ চোখই তার পরবর্তী জীবন গড়ে দেবে। রবীন্দ্র কৌশিকের অভিনয় নজর কাড়ে সেখানে উপস্থিত ভারতীয় বহির্বৈশ্বিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং অর্থাৎ র-এর 3 কর্মকর্তার। সম্ভাবনার নতুন দ্বার খুলে যায় সেখানেই। কর্মকর্তারা রবীন্দ্র কৌশিককে তাদের হয়ে গুপ্তচর বৃত্তির প্রস্তাব দেন। ঝুঁকি থাকলেও গর্ব আছে। জাতীয়তাবাদী মানুষের কাছে এ ধরনের পেশার মর্ম এমনই। সাহসী সদ্য তরুণ রবীন্দ্র কৌশিকও তাই সেই প্রস্তাব লুফে নেন। ছদ্ম পরিচয়ের আড়ালে থাকতে হবে চিরশত্রু দেশ পাকিস্তানে, এই শর্ত জেনেও পিছপা হননি তিনি। ইতিমধ্যে রবীন্দ্র কৌশিক গঙ্গানগরের একটি কলেজে বাণিজ্যে স্নাতক পড়ছিলেন। পড়াশোনার পাঠ কোনো রকম চুকিয়েই ও বাড়ির কাউকে সেভাবে কিছু না জানিয়েই তিনি চলে যান দিল্লিতে, র-এর কাছে। সেখানে টানা 2 বছর রবীন্দ্র কৌশিককে যেতে হয় কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে। আর এই সময়টায় কালেভদ্রে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করতেন তিনি। তখন পরিবারের শত কৌতূহলের একটাই জবাব দিতেন তিনি, দেশের সেবা করছি। পাকিস্তানের মূলধারায় মিশতে উর্দু জানার বিকল্প নেই, আর সামরিক বাহিনীর মতো স্পর্শকাতর জায়গায় কারো সন্দেহদৃষ্টি এড়াতে বিশুদ্ধ পাকিস্তানি ঢঙে উর্দু বলতে পারাটা ছিল আরও জরুরি। তাই রবীন্দ্র কৌশিকের প্রশিক্ষণের প্রথম পর্বই ছিল ভাষা। পাকিস্তানের সামরিক বাহিনীতে পাঞ্জাবি সৈন্যের সংখ্যা অনেক থাকার কারণে পাঞ্জাবি ভাষা জানাটাও বাড়তি যোগ্যতা ধরা হয়। ওদিকে জন্মস্থানটা পাঞ্জাব আর রাজস্থান সীমান্তবর্তী শহরে হওয়ায় পাঞ্জাবিটাও এমনিতেই চস্ত ছিল রবীন্দ্র কৌশিকের। ভাষার পর পাকিস্তানের সংস্কৃতি ও ভৌগোলিকতারও বিশদ পাঠ দেওয়া হয় তাকে। সেই সঙ্গে গোয়েন্দা তথ্য সংগ্রহ, আলামত বিনষ্টসহ গুপ্তচর বৃত্তির আপাদমস্তক শেখানো হয় হাতে কলমে। যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলিম পরিচয়ই পাঠানো হতো, ফলে রবীন্দ্র কৌশিককে কুরবান পঠন পাঠনসহ ইসলামের যাবতীয় রীতিনীতিও শেখানো হয়। এমনকি নবী আহমেদ শাকির নাম ধারণ করে পাকিস্তানে প্রবেশের আগে রবীন্দ্র কৌশিককে খতনাও করানো হয়, যাতে তার মুসলিম পরিচয় নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ না থাকে। দুবাই হয়ে 1975 সালে 23 বছর বয়সে পাকিস্তানে প্রবেশ করেন শাকির। র-এর বানানো জাল কাগজ দিয়ে নিমেষেই
পাকিস্তানি নাগরিকত্বের সনদও বানিয়ে ফেলেন তিনি। সামরিক বাহিনীতে যোগদানের সুবিধার্থে পাকিস্তানের ভালো কোনো বিশ্ববিদ্যালয় থেকে তাকে পুনরায় স্নাতক করতেই হতো। সেই জন্যেই তিনি ভর্তি হন করাচি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে, আর সেখান থেকে পাশ করে 1979 সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হন। প্রশিক্ষণ পেয়ে কমিশনড অফিসার হবার পর তার প্রেম হয় সেনাবাহিনীরই এক দর্জির মেয়ে আমানতের সঙ্গে। বিয়ে থা করে থিতু হতে সময় নিলেন না রবীন্দ্র কৌশিক। ঘরে এলো ফুটফুটে কন্যা সন্তান। আমানত ও সদ্য ভূমিষ্ঠ কন্যাকে নিয়ে মাঝে একবার ভারত এসেছিলেন বটে, তবে পরিবারকে বলেছিলেন দুবাইতে কাজ করছি। পাকিস্তানে ফিরেই সুসংবাদ শোনেন রবীন্দ্র কৌশিক। তার পদোন্নতি হয়েছে মেজর র্যাঙ্কে, আর এর মধ্যে চাকরির 4 বছরে পাকিস্তানের গোয়েন্দা বিভাগ ও সমরকৌশলের নানা গুরুত্বপূর্ণ তথ্য মোর্স কোডের মাধ্যমে ভারতে পাচার করতেন তিনি। এমনও হয়েছে যে পাকিস্তান রাজস্থান সীমান্তে যুদ্ধের ফাঁদ পেতেছে, আর ওদিকে ভারত সেটা জানতে পেরে ফাঁদটাকে পাকিস্তানের জন্য বুমেরাং করে দিয়েছে। এই জন্য রবীন্দ্র কৌশিককে ব্ল্যাক টাইগার উপাধিও দেওয়া হয়। রাষ্ট্রীয়ভাবে কোনো তথ্য না থাকলেও রবীন্দ্র কৌশিকের ভাই রাজেশ্বরনাথ কৌশিকের ভাষ্যমতে অন্তত 1002 ভারতীয় সেনার প্রাণ বেঁচেছে তার ভাইয়ের জন্য। 1983 সালে ঘোর শনি নেমে আসে রবীন্দ্র কৌশিকের জীবনে। সে বছরের সেপ্টেম্বরে রবীন্দ্র কৌশিকের সাথে দেখা করতে ইনায়েত মাসিহা নামে এক চরকে পাকিস্তানে পাঠায় র। কিছু সূত্র মতে রবীন্দ্র কৌশিক ও ইনায়েতের যৌথ সমন্বয়ে নতুন কোনো পরিকল্পনার ছক এঁটেছিল র। এই চর ইনায়েত গিয়েই পাকিস্তানে গোয়েন্দা সংস্থা ISI-এর হাতে ধরা পড়ে যান। ফলে অবধারিতভাবেই ফাঁস হয়ে যায় ব্ল্যাক টাইগারের আসল পরিচয়, আর গ্রেপ্তার হন তিনি। এরপর শিয়ালকোটে দীর্ঘ 2 বছর জিজ্ঞাসাবাদের নামে তার উপর চালানো হয় সীমাহীন শারীরিক অত্যাচার। 1985 সালে নিম্ন আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিলেও সুপ্রিম কোর্টের রায়ে যাবজ্জীবন কারাদণ্ড পান রবীন্দ্র কৌশিক। সিক্রেট সার্ভিসের আদি নিয়ম অনুযায়ী নিজেদের গুপ্তচর শত্রুপক্ষের কাছে ধরা পড়ে গেলে তার সমস্ত নথি সে দেশ থেকে গায়েব করে দেওয়া হয়। একই কারণে ভারতও তাদের জাতীয় তথ্য বাতায়ন থেকে রবীন্দ্র কৌশিক পরিচয় সম্পর্কিত সকল রেকর্ড মুছে ফেলে। পাকিস্তান যখন গণমাধ্যমে ফলাও করে ভারতীয় গুপ্তচরের ধরা পড়বার এই ঘটনাটি প্রচার করতে লাগল, ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সরাসরি পাকিস্তানে এ দাবিকে নাকচ করে দেন। আর এর ফলেই তার মুক্তির জন্য লড়াইটা স্বাভাবিকভাবেই কঠিন হয়ে যায় তার পরিবারের জন্য। তবু রবীন্দ্র কৌশিকের সাবেক বিমান বাহিনী কর্মকর্তা বাবা JN কৌশল ও মা অমলা দেবী ও ভাই রাজেশ্বরনাথ যথাসম্ভব সকল চেষ্টাই করে যান, কিন্তু ফল মিলছিল না কিছুতেই। ওদিকে রবীন্দ্র কৌশিকের কারাজীবন কাটছিল কখনো শিয়ালকোটে, কখনো বা কোট লকপটে, কখনো বা মিয়ানওয়ালিতে, আর এর মধ্যেই তিনি বাঁধিয়ে ফেলেছিলেন যক্ষ্মা ও শ্বাসকষ্ট। অসুস্থ থাকাকালে তিনি গোপনে ভারতের জয়পুরে থাকা স্বজনদের চিঠি পাঠাতেন। বাবার কাছে পাঠানো এক চিঠিতে তিনি তার দুর্বিষহ জীবনের কথা লিখে পাঠিয়েছিলেন, আর সেই চিঠিতে ছেলের দুর্বিষহ জীবনের কথা সইতে না পেরেই কিনা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হুট করেই মারা যান রবীন্দ্র কৌশিকের বাবা। থেমে থাকেননি মা অমলা দেবী। ছেলেকে ফিরিয়ে আনতে একের পর এক চিঠি লিখে গেছেন, কখনো পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর, কখনো প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, কখনো বা আডবাণী বা যশবন্ত সিং বরাবর। কিন্তু বিষয়টি পাকিস্তানের হাতে চলে যাওয়ায় কোনো ফলই হয়নি। 16 বছর কারাভোগের পর 2001 সালের 21শে নভেম্বর মুলতানের নিউ সেন্ট্রাল জেলে ফুসফুস ও হৃদযন্ত্রের জটিলতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রবীন্দ্র কৌশিক। কারাগারের পেছনেই কবর দেওয়া হয় তাকে। বিভিন্ন কারণে তার মৃতদেহটি ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তিনি তার মৃত্যুর মাত্র 3 দিন আগে এক চিঠিতে তার মাকে লিখেছিলেন, আমেরিকার নাগরিক হলে জেল থেকে 3 দিনেই বেরিয়ে আসতাম। ব্ল্যাক টাইগারের মৃত্যুর পর ভারত সরকারের কাছ থেকে ভাতা দেওয়া হতো। এরপর রবীন্দ্র কৌশিকের মাও একসময় মারা যান। রবীন্দ্র কৌশিকের মৃত্যুর কিছুকাল অতিবাহিত হবার পর তার স্ত্রী ও কন্যা সন্তানও বেমালুম নিখোঁজ হয়ে যায়। এইভাবেই দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন রবীন্দ্র কৌশিক।
2012 সালে মুক্তি পাওয়া সলমন খান অভিনীত ছবি এক থা টাইগার নাকি ব্ল্যাক টাইগারের জীবনী থেকে অনুপ্রাণিত হয়েই নির্মিত, এমন গুঞ্জন থাকলেও ছবির নির্মাতারা কখনো এটি স্বীকার করেননি। এমনকি ছবির মূল চরিত্রের নাম টাইগার হওয়াটা নিছক কাকতালীয় কিনা এই প্রশ্নেরও সুরাহা হয়নি। তবে রবীন্দ্র কৌশিকের পরিবার শুরু থেকেই দাবি করেছিলেন যে ব্ল্যাক টাইগার থেকেই টাইগারের সৃষ্টি। তাই অনুমতি প্রসঙ্গে নির্মাতাদের কাছে উপেক্ষিত রবীন্দ্র পরিবারের আপত্তিও কম ছিল না। সাবেক ভারতীয় গোয়েন্দা প্রধান মলয় কৃষ্ণধরের লেখা মিশন 2 পাকিস্তান এই উপন্যাসের মুখ্য চরিত্রটি রবীন্দ্র কৌশিকের ছায়ায় রচিত। এখানে অবশ্য লেখক রবীন্দ্র কৌশিককে স্বীকৃতি দিতে কার্পণ্য করেননি। ভারত মাতার এই বীর সন্তানের প্রতি রইল অন্তর থেকে বিনম্র শ্রদ্ধা।